পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের এই অনুষ্ঠানটিতে সাধারণত স্থাপত্য নির্মাণ সংশ্লিষ্ট পেশাজীবী যারা রয়েছেন, যেমন আর্কিটেক্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তারাই অতিথি হিসেবে এসে থাকেন। কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি একজন ইকোনমিস্ট বা অর্থনীতিবিদ, এবং আজ আমরা মূলত কথা বলবো ফ্ল্যাট কিনবেন নাকি জমি কিনে বাড়ি তৈরি করবেন, কোনটি আপনার অর্থনৈতিক অবস্থান বিবেচনায় সঠিক সিদ্ধান্ত হতে পারে, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা আজকের অনুষ্ঠানে। এবং আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব তানভীর সোবহান, অর্থনীতিবিদ, শিক্ষক এবং গবেষক। স্যার, স্বাগত আপনাকে। প্রথমে যে বিষয়টি নিয়ে আমার জানতে চাওয়া, আপনি নিশ্চয়ই দেখে থাকবেন, সম্প্রতি একটা ফেসবুক পোস্ট খুব ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ফ্ল্যাট কেনা আসলে একটা ভুল ইনভেস্টমেন্ট। তো এর যুক্তিগুলোকে যদি আপনি খণ্ডন করতেন, এটা কতটা সত্যি? ধন্যবাদ তাওসিফ। ফেসবুকে যেই পোস্টটি দেখছি রিসেন্টলি, সেটাতে বলা হচ্ছে যে ফ্ল্যাটে বিনিয়োগটা খুব একটা অর্থকরী হয় না, মানে লাভজনক না কম্পেয়ার টু ইনভেস্টিং ইন ল্যান্ড। আলোচনাটা খুব যে ভুল সেটাও না, আবার যে সঠিক সেটাও না। ফ্ল্যাটের বিনিয়োগটা, এটাকে যদি বিনিয়োগ হিসেবে চিন্তা করি, এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে বাসস্থানের যে চাহিদা, সেটা আরেকটা ব্যাপার। তো আমার বাসস্থান তো একটা মৌলিক অধিকার, মানুষ নিজের একটা আশ্রয় থাকতে চায়, সেটা ফ্ল্যাটে হোক বাড়িতে হোক থাকতে চায়, এটা তো আমাদের একটা বেসিক নিড। তো সেই জায়গা থেকে যদি আমার একটা হিসাব করো একটা ব্যাপার হবে, আর যদি ওইটাকে আমার উদ্বৃত্ত টাকাটা সেইটাকে ইনভেস্টমেন্টের আলাপ আসে, তখন একটা বিনিয়োগের ইস্যুটা আসছে। তো এখন জমিতে বিনিয়োগ তো লাভজনক, এটা নিয়ে তো কোনো মানে মতদ্বৈধতার জায়গা নেই। কিন্তু এখানে যেটা হয় যে জমিতে বিনিয়োগটা কিন্তু দীর্ঘমেয়াদী হয়ে যায়। এখান থেকে সচরাচর খুব একটা যে আমি রিটার্ন ড্র করতে পারি প্রতিটা মাসে, এরকম কঠিন। কিন্তু আমরা সেই জায়গায় যদি একটা ফ্ল্যাট কিনি বা একটা বাসা বানাই, তাহলে সেটার থেকে দেখা যায় যে একটা কনস্ট্যান্ট ক্যাশ ফ্লো থাকে, কিছু রিটার্ন আসতে থাকে। তো এইটা আসলে ডিপেন্ড করবে একজন বিনিয়োগকারীর বা একজন মানুষের তার পছন্দটা কোন দিকে। আমি কোনোটাই খারাপ দেখছি না। আমরা দেখেছি যে ঢাকার বিভিন্ন নেবারহুডে গত কয়েক দশকে কিভাবে ফ্ল্যাট এবং জমির দাম বেড়েছে। জমির দামও যেরকম বেড়েছে, ফ্ল্যাটের দামও বেড়েছে। কারণ জমির দাম বাড়লে আলটিমেটলি ফ্ল্যাটের দামও বাড়বেই, তবে সেটার গতিটা হয়তো কম। ফ্ল্যাটের বৃদ্ধির যে গতি, সেটা জমির দাম বৃদ্ধির থেকে কিছুটা কম, এটা স্বাভাবিক। তো আমি এই জায়গা থেকে একটু অন্যভাবে বলি যে আমরা তো আমাদের বাসস্থানের একটা জায়গা খুঁজছি। আমার হয়তো একটা বাড়ির দরকার, সেই জন্য আমি হয়তো নিজের জায়গা থাকার যে একটা ওন করা, ওনারশিপ থাকা, সেটার যে একটা ব্যাপার, সেই আলোচনায় অনেকেই ইনভেস্ট করবেন এবং সেটা করার একটা সুবিধা আছে। যেমন চাকরিজীবী যিনি হন, তার তো একসাথে অনেক টাকা নাই, জমি কিনতে তো অনেক টাকা লাগে, সেখানে আবার বাড়ি তৈরি করা সেটা একটা বড় ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি যদি কিছু মাসিক ইনস্টলমেন্ট ব্যাংক লোন নিয়ে সেটা করার সুযোগ পাই, আমরা দেখি যে আমাদের এখন মেইন স্ট্রিম যে প্রজেক্টগুলো ঢাকাতে হচ্ছে, সবার সাথেই কিন্তু ব্যাংকগুলো টাই আপ থাকে, মর্টগেজ পাওয়া যায়। তো এইটাতে আপনি একটা চাকরিজীবী হিসেবে যত সহজে নিজের একটা থাকার আবাসন তৈরি করার সুযোগ পাচ্ছেন, একটা জমির জন্য কিন্তু আপনি ব্যাংক থেকে লোন পাবেন না। তো আপনি তো সেই ক্ষেত্রে এই জিনিসটা বা নিজের স্বপ্নের আবাসন তৈরি করাটা কঠিন। তো এই জন্য আমরা বলছিলাম যে আপনার যে অনেক উদ্বৃত্ত টাকা থাকে, আপনি তো আসলে অন্য ব্যবসাতেও করতে পারেন। ব্যবসা তো সবসময় লাভজনক, কিন্তু ব্যবসাতে অনেক রিস্ক থাকে, সেই তুলনায় রিটার্নটা কম হতে পারে। কিন্তু রিস্ক থাকলে রিটার্ন আরও বেশি। ওই হিসেব করে অনেকে তখন চিন্তা করে যে জমিতে তো আমার কোনো রিস্ক নাই, কিনে রেখেছি, দাম বাড়ছে। এই আলোচনায় অনেক সময় তখন দেখা যায় যে জমির দিকে হয়তো একটু ঝুঁকে যায়। ভালোভাবে লাভ বা ক্ষতি কোনোটা আসলে আমরা উপসংহারে যেতে পারছি না, এখানে না করতে পারছি না। ভাড়ার কথা উনি বলেছেন যে ভাড়াটা কম। তো বাংলাদেশের আবাসন খাতের যে আমাদের ভাড়ার আলাপগুলো আসে, পার স্কোয়ার ফিট, যদি আমরা পার স্কোয়ার ফিট বলছি, পার স্কোয়ার ফিট ভাড়া বললে করাইল বস্তিতে ভাড়া কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি। সেটা বলছি যে আমাদের এখানে তো যে ট্রাই স্টেট, গুলশান, বনানী, বাড়িধারা, এইখানেই ইউজুয়ালি ধরা হয় সবচেয়ে এক্সপেন্সিভ নেইবারহুড। কিন্তু আপনি যদি ওখানে পার স্কোয়ার ফিট ভাড়া কম্পেয়ার করেন, তখন দেখবেন যে করাইলের সেই ছোট রুমগুলো, 10x10 রুমগুলো, সেগুলোর যে ভাড়া, তাতে পার স্কোয়ার ফিট যা খরচ হচ্ছে, আর আপনি গুলশান, বনানী, বাড়িধারাতে 3000-5000 স্কোয়ার ফিটের বাসার ভাড়ার পার স্কোয়ার ফিট যদি আপনি ক্যালকুলেট করেন, দেখবেন করাইল বস্তিতে বেশি
ভাড়া পড়ছে। আমি যদি বিষয়টা দুইভাবে দেখি, যেমন আমার থাকার জন্য মাথার উপর একটা ছাদ দরকার, অর্থাৎ আমার একটা ফ্ল্যাট হলেই চলছে। আবার অনেকে হয়তো ভাবেন যে বাড়ি কিনে ব্যবসা করবেন কিংবা বাড়ি তৈরি করে ভাড়া দেওয়ার মাধ্যমে সেটাই তার আয়ের একটা পথ হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে ঢাকা শহরে আমি যে বিল্ডিংটা বানাচ্ছি কিংবা খুলনায় বানাচ্ছি, আমার হয়তো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস বিবেচনায় আমার কস্ট সেম, খুলনাতেও একই খরচ, ঢাকায় একই খরচে আমি একটা বিল্ডিং বানাচ্ছি, কিন্তু খুলনায় যে বাসাটার ভাড়া 12,000 সেটা হয়তো ঢাকা শহরে 40,000। তো সেই বিবেচনায় গেলে যারা আসলে ভাবেন যে আমি বাড়ি তৈরি করে ভাড়া দেওয়ার মাধ্যমে আয় করব, সেটা আমার একটা আয়ের পথ হবে, এটা আসলে খুব একটা ফিজিবল হয় কি না? এখানে আমরা আরেকটা ইস্যু হয়তো ওভারলুক করে গেছি, খুলনাতে জমির দাম আর ঢাকার জমির দামে আবার অনেক তফাৎ হয়ে যায়, সেজন্য আমাদের ভাড়ার তফাৎ হয়ে যায়। আর কর্মসংস্থানের সুযোগ যেসব জায়গাতে তৈরি হয় বেশি, সেদিকেই মানুষ আসতে চায়। আনফর্চুনেটলি তুমি যেহেতু খুলনার কথাই বললে, খুলনাতে আমার খুব রিসেন্টলি কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে। কর্মসংস্থানের সুযোগটা এত কমে যাওয়াতে মানুষ কিন্তু হয় ঢাকামুখী অথবা দেশের বাইরে যাচ্ছে। তো এতে যেটা হয়েছে যে ওই জায়গাগুলোতে বাইরের মানুষ এসে থাকলো, নিজেদের মানুষ যারা ছিল তারাও থাকতো, তখন দেখা যেত কি যে এই যে চাহিদাটা তৈরি হতো, ভাড়াটাও হয়তো বাড়তো। আমাদের ঢাকা, সবাই ঢাকামুখী, শিক্ষার জন্য হোক, চাকরির জন্য, স্বাস্থ্যসেবা, সব কিছুর জন্যই ঢাকা। তো তখন এখানে আসতে গিয়ে মানুষের যে উদ্বৃত্ত মানুষ চলে এসছে, সেই তুলনাতে ঢাকা খুব ছোট একটা শহর। পাবলিক ট্রান্সপোর্টেশন ইস্যু থাকাতে আমরা যে আমাদের সাবার্ব তৈরি করতে পারিনি, টঙ্গী, সাভার, ওগুলো নারায়ণগঞ্জ থেকেও যদি মানুষ আসার সুযোগ পেত খুব কনভেনিয়েন্টলি। এখন কিছুটা তৈরি হচ্ছে থ্যাঙ্কফুলি, আর সামনে আরও কিছু তৈরি হবে। কিন্তু এই জিনিসগুলো আমাদের কোঅর্ডিনেটেড ওয়েতে শহরের পরিকল্পনা যারা আমাদের দায়িত্বে ছিল, রাষ্ট্রীয় এজেন্সিসগুলো, আমরা খুব ভালো কিছু দেখিনি। আমরা দেখেছি সবসময় প্লট বিক্রি করা হয়েছে, এবং এই যে জমি বিক্রি যে লাভের, এটা কিন্তু এই সরকারি সংস্থার প্লট থেকেই আমরা সবচেয়ে বেশি দেখেছি, যে আপনি বিলো মার্কেট প্রাইসে জমিগুলো সরকারি সংস্থা থেকে পাচ্ছেন। তারপর কিছু বছর পরে যদি কিছু নাও করে আপনি একটা ডেভেলপারকে দিয়ে দেন, একটা বড় রকম অঙ্ক টাকা আপনি পাচ্ছেন, সাথে 50 বা 60% ফ্ল্যাটও পাচ্ছেন। এই যে এত অল্প বিনিয়োগে আপনি যে রাতারাতি মিলেনিয়ার স্কিম খুলে বসলেন, এটা তো ইনকাম ইনইকুয়ালিটি তৈরি করছে। তো মানুষও তখন ভাবছে যে আমাকেও জমি কিনতে হবে, আমাকেও মিলেনিয়ার হতে হবে। অনেক পুরনো একটা ধারণা। হ্যাঁ, তো এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের এই জেনারেশন অনেকে চেঞ্জ হচ্ছে, তারা নানা রকম এন্টারপ্রেনিয়রশিপে যুক্ত হচ্ছে, তাদের নিজেদের থাকার জন্য একটা জায়গা খুঁজছে, সাথে বিনিয়োগের জন্য যে ফ্ল্যাট বা ওইটাই করতে হবে সেটাও কিন্তু। কিন্তু আমাদের দেশে মানুষ আসলে এত বেশি, সবাই যদি তাদের নিজেদের জন্য একটা করে আবাসন খুঁজতে যায়, সেখানেও কিন্তু অনেক ডিম্যান্ড তৈরি হয়েই যাচ্ছে। সো তার উপরে আবার আমরা দেখছি যে আমাদের বাজেটগুলোতে কিছু বছর পর পর অপ্রদর্শিত আয়, যেটাকে কালো টাকা বলি আমরা, অর্থনীতির ভাষায় এটাকে অপ্রদর্শিত আয় বলি, সেই টাকাটাকে প্রদর্শন করার 15% ট্যাক্স দিয়ে প্রদর্শিত করার সুযোগটা থাকে। এবং বরাবরই আমরা দেখেছি যে ইনভেস্টমেন্টটা ক্যাপিটাল মার্কেট বা রিয়েল এস্টেট মার্কেটে এনকারেজ করা হয়েছে। তো এই জন্য দেখা গেছে যে এই ধরনের টাকার একটা বড় অংশ রিয়েল এস্টেট মার্কেটে ঢুকেছে, প্রাইসটা অনেক বেড়ে গেছে। তো ওই যে আমাদের প্রথম প্রশ্ন যে আবাসনের চাহিদা মেটানো, সেটা কিন্তু মধ্যবিত্তের জন্য অনেকটাই আকাশকুসুম কল্পনার দিকে চলে যাচ্ছে, কারণ দাম এতটা বেড়ে গেছে। আর বাইরের অনেক দেশে ভাড়া দিয়ে মর্টগেজ পেমেন্ট করা যায়, বাংলাদেশে কিন্তু ওইটা যাচ্ছে না। সো ইটস ট্রু, ওই ফেসবুক পয়েন্টের ওইটা ঠিক যে এত টাকার ফ্ল্যাট সেটা ভাড়া দিয়ে আসলে মর্টগেজ ফাইন্যান্সিং হয় না। ধরেন আমার একটা ফ্ল্যাট আছে, এখন সেখান থেকে আমি কতটুকু রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাচ্ছি তার চেয়ে কিন্তু আমার মুখ্য বিষয় হলো যে আমার মাথার উপর একটা ছাদ আছে এবং আমি সেখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারছি। আমার অন্যান্য অনেক ধরনের মেনটেন্যান্সের হ্যাসেল আমাকে নিতে হচ্ছে না, একটা সার্ভিস চার্জের বিনিময়ে হয়তো আমি খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করছি। আমার যে হোল্ডিং ট্যাক্সটা আসছে সেটাও হয়তো পরিমাণে খুব কম, এবং অনেক ধরনের জটিলতার কথা বিবেচনা আমাকে করতেই হচ্ছে না। আমি প্রতিদিন বাসায় যাচ্ছি, নিজের মতো করে থাকছি। সবচেয়ে বড় যে বিষয়টা, আমার মধ্যে একটা সেন্স অফ ওনারশিপও কিন্তু আছে। তো এই যে কনভিনিয়েন্স, এই যে স্বাচ্ছন্দ্য, আমরা কি টাকার অঙ্কটাই কি বড় করে দেখবো এখানে, নাকি আসলে মানে আপনি একজন ইকোনমিস্ট হিসেবে এটা কিভাবে ভ্যালুয়েট করবেন? সুন্দর একটা প্রশ্ন। আমরা সবকিছু এই যে এখানে আমাদের একটু বলতে হয় অস্কার ওয়াইল্ডের একটা কোট, যে আ সিনিক ইজ ওয়ান হু নোজ দ্য প্রাইস অফ এভরিথিং বাট ভ্যালুজ অফ নাথিং। মানেটা হলো সবকিছু তুমি টাকা দিয়ে বা মূল্য দিয়ে জাজ করতে পারবে না, ভ্যালু বলেও একটা ব্যাপার আছে। আমার বাবা মার সাথে আমি থাকছি, এটাকে তুমি কি টাকা দিয়ে ভ্যালু করতে পারবা? পারবো না, আমি পারবো না।
এরকম নিজের একটা বাসা থাকার যে একটা স্যাটিসফ্যাকশন, সেটাকেও মূল্য দিয়ে হয়তো যাচাই করার কোনো টেকনিক আমরা তৈরি করতে পারিনি। তো মানুষের এই যে ইন্ট্রিনজিক কিছু অন্তর্নিহিত কিছু বোধ থাকে, ভালো লাগা থাকে, এগুলোকে কখনো মূল্যতে পরিবর্তন করা বা ট্রান্সফর্ম করাটা কঠিন। তো এই জিনিসগুলো আছে দেখেই মানুষ ফ্ল্যাট কিনছে, না থাকলে তো কিনবেন না। সো ফ্ল্যাট এবং জমি দুইটাই রিয়েলিটি। আবাসনের চাহিদার কারো কাছে যদি অনেক উদ্বৃত্ত টাকা থাকে, উনি অবশ্যই জমি কিনে বাড়ি করার চিন্তাই করবেন। আর যার রিলেটিভলি কম আছে, চাকরিজীবী, তার জন্য ব্যাংকের মর্টগেজ ফ্যাসিলিটি থাকে, কারণ একবারে তো তুমি 2 কোটি টাকা কিনতে পারবে না, এত টাকা তো কঠিন একটা মডেস্ট ফ্ল্যাট কিনতে গেলে। তখন ব্যাংক ফাইন্যান্সিং এর সুযোগ থাকে, জমিতে সেটা নাই। আর আরেকটা আলাপ হচ্ছে যে আমরা প্রায়ই দেখছি যে কারো কারো ক্ষেত্রে অনেক সময় একের অধিক ফ্ল্যাটের ইস্যু আসছে। তখন আমি একের অধিক নিজের একটা হয়ে গেছে, এরপরে আমি যে ইনভেস্টমেন্টটা করবো সেটা আমি জমিতে করবো না ফ্ল্যাটে কিনবো। তো এটা ডিপেন্ড করবে এগেইন যে আমি জমিতে কিনলে করলে আমার এখানে কিছু রকম ব্যাপার আছে, যে জমির তো অনেক রকম ক্লিয়ারেন্স লাগবে, লিগ্যাল ইস্যুজ আছে, এগুলো ঠিক আছে কিনা, নিজের অধিকারে রাখার ইস্যু, এই ধরনের অনেকগুলো কমপ্লেক্স জিনিস তৈরি হয়। আর ফ্ল্যাটটা রিলেটিভলি ইজি সেই দিকে মেনটেনেন্স করা, যেটা বলছিল যে ভাড়া দিয়ে দিলে ভাড়া পেয়ে গেলাম, ওর মতো সার্ভিস চার্জ দিলে, আমাকে অতটা টেক কেয়ার করার ব্যাপার থাকে না। তো এখানে মানুষের পছন্দটাকেই আমি বেশি মূল্য করি, যে মানুষ যদি বেশি পছন্দ করবে জমির দিকে, তাহলে জমিতে যাচ্ছেন। যার জন্য ফ্ল্যাট বা বাসাটা কনভিনিয়েন্ট, তার জন্য এটা। এবং আমাদের এটা আমাদের ভিউয়ার বা যারা বিনিয়োগকারী তাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত, এটা নিজেদের রুচি আর পছন্দের ব্যাপার। যারা আসলে বাড়ি করতে চান, ফ্ল্যাট কিনতে চান, সবারই কিন্তু ফিউচার জেনারেশন নিয়ে একটা কনসিডারেশন থাকে যে আমি একটা বাড়ি রেখে যাব আমার পরবর্তী প্রজন্মের জন্য। তো সেইভাবেও যদি আমরা বিবেচনা করি, সেখানে তো আসলে খুব টাকার অঙ্কের ভ্যালুয়েশন আসলে আসছে না। আপনি যেভাবে বলছিলেন যে আমার একটা সোশ্যাল সিকিউরিটি প্লাস আমার জন্য একটা শেড এবং আমার ফিউচার জেনারেশনের জন্য কিছু একটা রেখে যাওয়া, অনেক কিছু বিবেচনা করেই তো আমরা বাড়ির কথা ভাবি। কিন্তু যারা আসলে একটা সেফেস্ট ইনভেস্টমেন্ট এবং একটা সেফ প্রফিটেবল ইনকাম সোর্স হিসেবে সবসময় ভাবেন, মানে আপনি যেটা একটু আগে বলছিলেন যে এন্টারপ্রেনারশিপের দিকে আমরা যেতে পারি, কিন্তু সবসময় আমাদের মধ্যে এই ধারণাটা ছিল যে কিছু না হোক, আমার একটা জমি আছে, আমি একটা বাড়ি তৈরি করে ভাড়া দিয়ে রাখবো, সেখান থেকে যা টাকা আয় রোজগার হবে তার উপর নির্ভর করে আমি খাবো। তো এইটা এখনকার সময় যদি বিবেচনা করি, এখনকার জমির দাম, নির্মাণ সামগ্রীর দাম, এবং একজন টেকনিক্যাল প্রফেশনাল হিসেবে যদি আমি বলি যে একটা কনস্ট্রাকশন ম্যানেজ করা, মেনটেন করার যে হ্যাসেল, আসলে কি এটা খুব প্রফিটেবল কিছু হয় কি না রিয়েল এস্টেটে না গেলে একটা ইন্ডিভিজুয়াল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স করে? আচ্ছা, এখানে দুটো ব্যাপার এসেছে। একটা হচ্ছে যে বিনিয়োগের জন্য আমাদের এন্টারপ্রেনারশিপ বা ব্যবসাকে অন্য ধরনের ব্যবসাতে আমরা কনসিডার করতে পারি কিনা, এই জমি কিনে বাড়ি করা বা ফ্ল্যাট কেনার বিপরীতে। এইটাও কিন্তু একটা রিস্ক ক্যাপিটাইটের ইস্যু আছে। আমি কোনো ধরনের ব্যবসা করতে গেলে সেখানে সার্টেন এলিমেন্ট অফ রিস্ক থাকেই, বেশ রিস্ক নিতেই হবে যেই ব্যবসায়ী করি না কেন। এখন এই রিস্কটা নেবার মতো ক্যাপাসিটি বা অ্যাপিটাইট সবার আছে কিনা। এখন আমরা ইকোনমিক্সের ভাষাতেই যদি বলি, মানুষ কিন্তু বেশিরভাগই একটু রিস্ক অ্যাভার্স, তারা একটু ঝুঁকিটা এড়িয়ে চলতে পছন্দ করে। তো ঝুঁকি এড়ানোর প্রসঙ্গ আসলে কিন্তু রিয়েল এস্টেট খুবই লুক্রেটিভ একটা জায়গা। কারণ তুমি যদি দেখো এই দশক, তার আগের দশক, যেই সময়ের সাথে তুমি তুলনা করো, জমি ফ্ল্যাটের দাম বেড়েই চলেছে এবং বেড়ে যাবেও। তো আমি এখানে কোনো রিস্ক দেখছি না, কিন্তু এখান থেকে আমার রিটার্ন বাড়ছে, উত্তরোত্তর আমার এখানে একটা রিটার্নের গ্রোথ হচ্ছে। এরকম কোনো ব্যবসা দেখানোর কি খুব সম্ভব যেখানে কোনো রিস্ক নাই কিন্তু রিটার্ন বাড়ছেই, গ্রোথ হচ্ছেই? সো ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে, বিনিয়োগের চিন্তা করলে, অনেকেই তখন দেখা যায় যাদের অন্য একটা ব্যবসা বা অন্য একটা চাকরি থাকে, তারা যদি কিছুটা উদ্বৃত্ত সঞ্চয় থাকে, সেটা দিয়ে তারা ফ্ল্যাট বাড়ি করে সেখান থেকে কিছু একটা, প্রথম কথা যেটা বললে যে পরবর্তী ফিউচার জেনারেশনের কথা চিন্তা করে, নিজের একটা থাকার জায়গার কথা চিন্তা করে করছে। আবার কেউ কেউ তারপরেও আরও কিছু বিনিয়োগ করছে, যে এগুলোর দাম তো কমছে না এবং ওটার জন্য আমাকে দেখভালও করতে হয় না, দাম বেড়েই যাবে, হোয়াই নট আই ইনভেস্ট অন দ্যাট।
এই আলোচনাগুলো আসলে সেখান থেকে আসে। আমরা আসলে কতটুকু রিস্ক বা আমরা কতটুকু এই রিস্ক অ্যাপিটাইট আমার কতটুকু আছে। যার বেশি আছে তার কিন্তু ব্যবসা করছে, ব্যবসা যে হচ্ছে না তা না। যারা ব্যবসা করার অ্যাবিলিটি রাখেন, এন্টারপ্রেনিয়ররা কিন্তু অসম্ভব আমি বলবো যে স্মার্ট মানুষ, তারা কিন্তু এই রিস্কটা নিয়েও করার সাহসটা করেন। কিন্তু সবাই যে সাহসী হবেন বা সবার যে সময়টা হবে তাও নাই, কারণ তুমি হয়তো একটা চাকরিতে আছো, তো চাকরিজীবী হলে তো তোমার একটা বড় সময় চাকরির পেছনে চলে যায়, তুমি আরেকটা ব্যবসা আলাদাভাবে করবে, এটা চিন্তা করাটা একটু কঠিন। তো সেই জন্যই অনেক সময় দেখা যায় আমরা আমাদের সেকেন্ড ইনভেস্টমেন্ট হিসেব করতে গেলে বা দ্বিতীয় কোনো বিনিয়োগের চিন্তা হলে তখন এই ধরনের রিস্ক কমানো যায় এমন জায়গাতেই আমরা তাকাই, আর সেই ক্ষেত্রে জমি ফ্ল্যাটটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে দাঁড়ায়। এখন স্যার অনেকগুলো মজার বিষয় আসলে উঠে আসছে। এখন যাদের আসলে অনেক সামর্থ্য আছে বা খুব সামর্থ্যবান মানুষ যারা, তাদের জন্য তো অপশন আনলিমিটেড। তিনি মাল্টিপল অ্যাপার্টমেন্ট কিনতে পারেন, প্লট কিনতে পারেন, ছোট ছোট ফ্ল্যাটও কিনতে পারেন। কিন্তু যার আসলে সারা জীবনের সঞ্চয়টা বিনিয়োগ করে একটা বাড়ি তৈরির স্বপ্ন, সেটা হতে পারে ফ্ল্যাট কিংবা একটা জমির উপর একটা বাড়ি, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয় বিবেচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত? আবারও দুটো বিষয় আসলো, আমি একটু এখানে অ্যাড করতে চাই যে আমাদের আবাসনের মৌলিক চাহিদার ব্যাপারটা, এটা তো রাষ্ট্রীয়ভাবেই স্বীকৃত এবং সেখানে আমাদের একটু নজর দেওয়ার সময় এসছে। কারণ আমার এই অপ্রদূষিত অর্থ যদি আমি এইভাবে ঢালাওভাবে রিয়েল এস্টেট সেক্টরে বিনিয়োগ করে একজনকে অনেকগুলো ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ দিই, অন্যদিকে একজন সৎ শ্রমজীবী মানুষকে সারা জীবনের সঞ্চয় তাকে নিজের বাসস্থানে থাকার সুযোগ থেকে বঞ্চিত করি, এখানে কিন্তু একটা ইকুইটি ইস্যু চলে আসে। তো এইটা সামাজিক দায়বদ্ধতার ব্যাপার আছে, এই জায়গাগুলোতে আরও বেশি চেক অ্যান্ড ব্যালেন্স আনার ব্যাপার আছে। কেন বলছি? কারণ এই ধরনের ইনভেস্টমেন্টগুলো যখন বেড়ে যায় তখন ডেফিনেটলি ডিম্যান্ড সাপ্লাইয়ের ইস্যু, হঠাৎ করে ডিম্যান্ড বেড়ে গেলে প্রাইস বাড়া শুরু করে। রিয়েল এস্টেট সেক্টরের জন্য ওভারঅল এটা অবশ্যই ভালো, এটা হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এমনিও কিনবে, ওই টাকায় আসলেই যে হবে সেটাও না। আমাদের সবারই কিন্তু নিজের বাসস্থানের চাহিদা আছে, অন্যরাও কিনবে, দাম এমনিও বাড়বে। তো এইভাবে নৈতিক অনৈতিকের এই দেয়ালটাকে তুলে না দিয়ে, এই দেয়ালটা রেখেই আমরা যদি আরেকটু নৈতিক সমাজ করার চেষ্টা করি, তাহলে আমাদের মানুষের মৌলিক চাহিদাটা মেটানোটা সুযোগ তৈরি থাকবে। আর দ্বিতীয় যে জিনিসটার কথা বলছিলে যে বাড়ি যদি করতে চাই সারা জীবনের সঞ্চয় দিয়ে করতে গেলে কি কি ইস্যু, এখানে তো অনেক রকম ইস্যু আছে। প্রথম কথা, আমি যদি শেষ বয়সে এসে নিজের জন্য করতে চাই তখন দেখা যাবে যে ছেলেমেয়েরাই দেশে নাই, তো কাদের জন্য আমি আসলে করব। অনেক সময় দেখা যায় যে তারা এই জন্য ফ্ল্যাট থাকছেন, কারণ ফ্ল্যাটে থাকলে অনেক কিছু হ্যাসেল নিতে হয় না। একটা নিজে বাসা করলে কোনো যদি একটা কনস্ট্রাকশনের ফল্ট হয় বা কোনো কিছু একটা মেনটেন্যান্সের ইস্যু হয়, তখন সব নিজের কাঁধের দায়িত্বটা চলে আসে। আর আমি যদি কারো ফ্ল্যাটে থাকি সেক্ষেত্রে আমাকে ওই দায়িত্বটা নিতে হচ্ছে না। আবার কেউ যদি তার পুরো পরিবার নিয়েই ঢাকাতে থাকছে বা কোনো শহরে থাকছেন, নিজের জায়গাতে থাকতে চান, সেক্ষেত্রে সেটা ফ্ল্যাট হোক বা বাড়ি হোক সে কিন্তু করতে চায়, কারণ ওই নিজের একটা স্থাপনা, নিজের একটা জায়গা, এইটার যে একটা ফিলিং, যেটা কথা আমরা একটু আগে বলছিলাম, এইটাতে তো আমরা টাকার অঙ্কে কনভার্ট করতে পারি না, কিন্তু আমরা দেখেছি যে এটার স্যাটিসফ্যাকশন অনেক হাই। এই জন্যেই মানুষ নিজের জন্য বা পরবর্তী প্রজন্মের জন্য কিছু একটা করে রেখে যেতে চান বা করেন। তো দুটোতেই ঝামেলা আছে। এগেইন আমি এখন ঝামেলা কম নিতে চাইলে ফ্ল্যাটে যাইতে চাইবো, অথবা যদি জমি কিনে বাড়ি করে, এগুলো তো অনেক রকম ইস্যু। জমির কাগজগুলো ঠিক আছে কিনা, সেগুলোতে আবার বাংলাদেশের কেন অনেক রকম জায়গাতেই তুমি দেখবে যে দখল নিয়ে বা পারিবারিক কোন্দল থাকে, তোমাকে এক পার্টি বিক্রি করেছে, আরেক পার্টি মামলা করেছে, তখন এগুলো সিভিল লসুট অনেক সময়ের ব্যাপার। এই ধরনের অনেক ইস্যু তৈরি হয়ে যায়। তখন একটা মানুষ বিব্রত বোধ করে যে আমি ভাই একটা জমি কিনেছি, বাড়ি করব, সেই জায়গায় যদি আমাদের এত সময় লেগে যায়, এটা কঠিন হয়ে যায়। তো সব কিছু বিবেচনায় আমি আবারও বলবো, যদি কারো বাড়ি তৈরি করার সুযোগ থাকে বাড়ি অবশ্যই তৈরি করবেন। আর কারো যদি মনে হয় যে এগুলো অনেক বেশি হ্যাসেল, আমি হয়তো আরেকটু নির্বিবাদে থাকতে চাই, তার জন্য ফ্ল্যাটটা একটা অপশন। এই জন্য আমি এখানে শুধু যে রিটার্নটাকে মুখ্য কারণ দেখছি তা না, এর সাথে আমার যে একটা পছন্দ, আমাদের নিজেদের যে একটা চাহিদা, সেগুলোরও কিন্তু একটা রোল আছে। আমার কাছে যদি মনে হয় যে আমি একটু নির্বিবাদে থাকতে চাই, এত ঝামেলা এত হ্যাসেল নিতে চাই না,
তখন আমি ফ্ল্যাটেই যাচ্ছি। আর যখন আমার ওই সুযোগটা থাকে, আর আরেকটা ব্যাপার, ফ্ল্যাট আমি হয়তো যেই লোকেশনে চাচ্ছি সেখানে জমি কিনে করাটা কঠিন। কথার কথা, ধানমন্ডি গুলশানে তুমি যদি এখন কিনতে চাও, এটা নেক্সট ইম্পসিবল জমি কেনা, কিন্তু ওই এরিয়াতে তুমি যদি থাকতে চাও তুমি হয়তো ফ্ল্যাটটাকেই প্রায়োরিটাইজ করবে। তো এই ব্যাপারগুলো কিন্তু থাকে, লোকেশন প্রেফারেন্স একটা ইস্যু। এখন আমাকে জমি কিনে থাকতে হলে হয়তো অনেক দূরে, ঢাকা থেকে বেশ মানে সেন্টার থেকে বেশ দূরে গিয়ে থাকতে হচ্ছে, সেটাও একটা কমিউনিকেশন ইস্যু। ঢাকার রোড কনজেশন থেকে শুরু করে সবকিছু মিলালে এটাও অনেক বড় একটা চিন্তার বিষয়। আমি আমার প্রতিদিনের ওয়ার্ক স্টেশনে যাব, তখনকার হ্যাসেল, রাইট। তারপর ভালো স্কুলের ফ্যাসিলিটি, সেগুলো আমরা দেখছি যে ভালো নেইবারহুডগুলোতেই বেশি আছে। তো শুধু তো বাসায় থাকা একটা না, সামগ্রিকভাবে আশপাশে কি কি সেবা আছে, সুযোগ আছে, চিকিৎসা, তারপর এডুকেশন, পার্ক ফ্যাসিলিটিগুলো আমরা যদি দেখি, এই ভালো নেইবারহুডগুলোতেই বেশি থাকে। তো পরিকল্পিত নেইবারহুডগুলোতেই বেশি থাকে। মানুষের চাহিদাও কিন্তু ওই জন্য ওই দিকেই থাকছে। আর ওইখানে তো তুমি চাইলেও জমি কিনে করাটা নেক্সট ইম্পসিবল, ওই জন্যই তখন বাধ্য হয়েই কিছুটা তুমি ফ্ল্যাট কিনছো। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আসলে খুব প্রাণবন্তভাবে বিষয়গুলো তুলে ধরেছেন এবং যারা শুনছিলেন আমাদেরকে তারা নিশ্চয়ই এর মাধ্যমে উপকৃত হবেন এবং বাড়ি কেনা কিংবা ফ্ল্যাট কেনা, জমি কিনে বাড়ি তৈরি করা, এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে হয়তো এই আলোচনা তাদের জন্য উপকারী হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবার থাকছে এক্সপার্ট টাইম। আমি মোনালিসা, 25 বছর ধরে ইউকেতে থাকি। দেশকে খুব মিস করি। অনেক দিনের স্বপ্ন ছিল দেশে নিজের ছোট্ট একটা বাড়ি কিনবো এবং বাচ্চাদের পছন্দ মতো নতুন, মডার্ন ও ট্রেন্ডি লুকে সাজাবো। এবং বাড়িটিকে মনের মতো সাজাতে আর্কিটেক্ট সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। বাসাটি পুরনো হওয়ায় এটি রেনোভেশনের শুরুতে সজীব ভাই ড্যাম থেকে শুরু করে যাবতীয় সমস্যার এক্সপার্ট সলিউশনের জন্য আমাকে এশিয়ান পেইন্টসের সেফ ইজি পেইন্টিং সার্ভিসটি সাজেস্ট করলেন এবং তাদের এক্সপার্ট টিমের সাথেও পরিচয় করিয়ে দিলেন। আর ট্রেন্ডি লুকের জন্য বললেন এশিয়ান পেইন্টসের কালার নেক্সটের কথা। ক্লায়েন্টের পছন্দ মতো আমি বাড়িটির মধ্যে একটা সুন্দর আর ন্যাচারাল লুক দিতে চাচ্ছিলাম। ক্লায়েন্ট যখন ইন্টেরিয়র করার জন্য আমাকে এই প্রজেক্টের জন্য সিলেক্ট করলো, আমি প্রথমে এসে দেখলাম যে যেহেতু বাড়িটা অনেক পুরনো, এখানে ড্যাম্পের অনেক প্রবলেম ছিল। আর এই ড্যাম্প প্রুফ না করে কাজ করাটা আসলে আমার কাছে লজিক্যাল মনে হয়নি। ঠিক তখনই আসলে আমার মাথায় আসলো এশিয়ান পেইন্টসের কথা, যেহেতু তাদের সাথে আমরা আগে থেকেই কাজ করছিলাম। তো তখন এশিয়ান পেইন্টসের যারা এক্সপার্ট তাদের সাথে যখন কথা বললাম, এই ড্যাম্প প্রুফ সলিউশন করে আমরা তখন কালারের বিভিন্ন দিক নিয়ে এই প্রবলেমগুলো সলিউশন করলাম। তখন তাদের সাথে বসে আমি শেড কার্ড থেকে বিভিন্ন কালার এবং টেক্সচার পছন্দ করে কাজকে সামনের দিকে এগিয়ে দিলাম। নতুন সেফ ইজি পেইন্টিং সার্ভিসের মাধ্যমে তারা এক্সপার্ট কনসালটেন্সি থেকে শুরু করে নানান ধরনের কালার অপশন, ডিজাইন, এমনকি ড্যাম্প প্রুফিংয়ের সব সলিউশনই একসাথে দিচ্ছে, যার ফলে আমার সময় বেঁচে যাচ্ছে এবং এক্সপার্টদের দক্ষতায় কাজটাও অন টাইমে শেষ করতে পারছি। ইন্টেরিয়রের মডার্ন আর ট্রেন্ডি কালার লুকসের জন্য এশিয়ান পেইন্টসের কালার নেক্সটের রিসার্চ আমাকে অত্যন্ত হেল্প করেছে। আর কাজের টেকনিক্যাল পরামর্শের জন্য, মানে ড্যাম্প প্রুফ থেকে শুরু করে পেইন্ট সলিউশনের জন্য সেফ ইজি পেইন্টিং সার্ভিস আমাকে সাপোর্ট করেছে। আজকে আমরা আমাদের এই প্রজেক্টটিকে হ্যান্ড ওভার করলাম। আমি ধন্যবাদ জানাই এশিয়ান পেইন্টস এবং এশিয়ান পেইন্টসের সেফ ইজি পেইন্টিং সার্ভিসের ফুল টিমকে। তারা কমিটমেন্ট অনুযায়ী হ্যাসেল ফ্রি ভাবে আমাদেরকে পুরো কাজটিকে হ্যান্ড ওভার করেছে। থ্যাংক ইউ এশিয়ান পেইন্টস। বাসাটি বুঝে নিতে এইবার যখন দেশের উদ্দেশ্যে রওনা দিলাম, অনেক কিউরিসিটি কাজ করছিল। আমার বাসাটিকে সাদা মোটিফে করার সবচেয়ে বড় কারণ ছিল এই বাসাটিতে ঢুকতেই যেন শান্তি আর স্নিগ্ধতা খুঁজে পাই। এশিয়ান পেইন্টস আমার সেই আশা সেভাবেই ফুটিয়ে তুলেছে তাদের এক্সপার্ট সার্ভিসের মাধ্যমে। আজকে আমার স্বপ্নের বাড়িটিকে বুঝে পেলাম। আমি খুবই সন্তুষ্ট আমার স্বপ্নের বাড়িটিকে মনের মতো করে সাজিয়ে এবং রাগিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ GWL এবং এশিয়ান পেইন্টস টিমকে।
এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি স্থাপত্য নির্মাণ বিষয়ক কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাদের কাছে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.